আমাদের আজকে মেইন টপিকগুলো এগুলা যতদূর পারি চেষ্টা করব আমরা এগুলা শেষ করার জন্য। তো আমরা যে কাজটা করবো এখান থেকে যে প্রথমত আছে যে আমাদের চ্যাপ্টার 4, আমরা আজকে চ্যাপ্টার 4 শুরু করতেছি। তো চ্যাপ্টার 4 এর মধ্যে আমাদের এখানে কয়টা টপিকস আছে? মেইন টপিক 10টা। এই 10টা টপিকসের মধ্যে আমরা যত দূর সম্ভব এতগুলো শেষ করব। তো এখান থেকে তুমি লক্ষ্য করো যে HTML মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েব পেজগুলো ডিজাইন করতে পারি। কথা কি বুঝছো? আর এটা অফলাইন এবং অনলাইন দুই বেসেই কাজ করা যায়। এই জন্য এটা খুবই মানে কমফোর্ট। এই জিনিসটার বৈশিষ্ট্য যদি তুমি জানতে চাও তাহলে আমি বলবো এটা উভয় মোডে কাজ করা যায়। আর এটার কিছু ফিচার্স আছে যেগুলো সব জায়গাতেই অ্যাভেলেবল, মানে কাজ করা যায়, সব ব্রাউজারে কাজ করে। এই জন্য তোমার এটা খুবই মানে সহজলভ্য আর কি, যেটাকে বলে। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট নির্মাণ করতে চাই বা তৈরি করতে চাই বা একটা ওয়েব পেজ তৈরি করতে চাই, তখন কিন্তু আমাদের এই ল্যাঙ্গুয়েজটা জানা লাগে। কথা কি বুঝছো? আচ্ছা, এটার মূলত আসলে বিভিন্ন ধরনের আমরা CSS এর কাজ করতে পারি, ক্যাসকেডিং স্টাইল শিট যেটাকে বলে, ওইটার কাজ করতে পারি। একটা ওয়েব ডেভেলপার হিসাবে তোমার এই জিনিসগুলো জানতে হবে ওয়েবসাইট নির্মাণ করার জন্য। তো সেই ক্ষেত্রে এখন দেখো, এটা বললাম এটা। এরপরে HTML ট্যাগ হলো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটার নাম হলো যে কন্টেইনার ট্যাগ, আর একটার নাম হলো এমটি ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগটা কি? কন্টেইনার ট্যাগ হলো যে ট্যাগের ওপেনিং ও ক্লোজিং ট্যাগ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। যেমন এখানে একটা পি একটা ট্যাগ আছে, দেখো এই যে এই চিহ্ন দ্বারা এটাকে ওপেনিং ট্যাগ বলে। এই চিহ্নটাকে কি বলে? ওপেনিং ট্যাগ। আবার এই চিহ্নটাকে কি বলে? ক্লোজিং ট্যাগ। এই চিহ্ন কি বলে? ক্লোজিং ট্যাগ। অর্থাৎ তোমার এখান থেকে এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ যে ট্যাগের মধ্যে আছে ওই ট্যাগটাকে বলা হইতেছে কি? যে তোমার কন্টেইনার ট্যাগ। এরকম অসংখ্য ট্যাগ আছে, আরো অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমি তোমাদেরকে তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই কতগুলো ট্যাগ আছে? সিম্পল দুইটা ট্যাগ লিখলাম এখান থেকে। এই পি মানে প্যারাগ্রাফ ট্যাগ, আর এখানে বি মানে বোল্ড। কোনো একটা অক্ষর বা কোনো একটা লেখাকে মোটা করে লেখার জন্য এই বি ট্যাগটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? বুঝছো এতটুকু? আচ্ছা, এখন আসি আমরা এমটি ট্যাগ। যে ট্যাগের কি নাই? শুধুমাত্র মানে ক্লোজিং ট্যাগ নাই, শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে। যে ট্যাগের শুধুমাত্র কি আছে? ওপেনিং ট্যাগ আছে, ক্লোজ ট্যাগ নাই, তাকে কি বলে? এমটি ট্যাগ বলে। দেখো লিখে নাও যে যে ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে। কি ট্যাগ আছে? ওপেনিং ট্যাগ আছে, ট্যাগ আছে, কিন্তু কি নাই? ক্লোজিং ট্যাগ নাই, ক্লোজিং ট্যাগ নেই, ট্যাগ নেই, তাকে কি বলে? এমটি ট্যাগ বলে, এমটি ট্যাগ বলে। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে তুমি বললা এখান থেকে যে শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, তাহলে এই কতগুলো এমটি ট্যাগ জানার দরকার আছে না আমাদের? এই এমটি ট্যাগের মধ্যে প্রথম যে ট্যাগটা আছে এটার নাম হলো ইমেজ। এই যে ইমেজ যে ট্যাগ আছে এই ট্যাগটার নাম হলো কি? এমটি ট্যাগ। বুঝছো? এই ইমেজ ট্যাগের নাম কি? এমটি ট্যাগ। তারপরে ইনপুট, কি আছে? ইনপুট। আমরা কোনো একটা টেক্সট যখন নাকি কিবোর্ড থেকে মান নেই তখন কার মাধ্যমে? কোনো একটা টেক্সটের মাধ্যমে আমরা এটা প্রোভাইড করি, মানে এই জায়গাটার মধ্যে লিখি, তাহলে এটা এই ট্যাগটার সাহায্যে নিতে হয়। এটা কথা বুঝছো? এই ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা সাপোজ মনে করো ফেসবুকে লেখা আছে কি যে facebook.com, এটার এই ওয়েবসাইটে তুমি যদি ঢুকার পরে ফার্স্ট অফ অল তোমাকে ইমেল আর পাসওয়ার্ড অ্যাসাইন করার জন্য বলে না? যেখানে তুমি অ্যাসাইন করো এটার কাজটা তোমার এই ইনপুট ট্যাগ দিয়ে হয়। এই ট্যাগের কি নাই? ক্লোজিং ট্যাগ নাই। তারপরে আসি আমরা আরেকটা ট্যাগ আছে যে আমাদের HR ট্যাগ আছে। HR ট্যাগের নাম শুনছো? HR মানে হরিজন্টাল। কথা বুঝছো? কোনো একটা হরিজন্টাল মানে সারি বরাবর যদি তুমি কোনো কিছু স্পেস দিতে চাও তাহলে এই HR ট্যাগটা ব্যবহার করতে, যেটা আমাদের পরবর্তীতে লাগবে। এরপরে আসি আমরা আরেকটা ট্যাগ আছে যার নাম হলো তোমার BR। এটা খুব জনপ্রিয় ট্যাগ। এই ট্যাগটা সব জায়গাতেই ব্যবহার করা হয় মোটামুটি কোনো একটা নিউ লাইন তৈরি করার জন্য। সাপোজ মনে করো এখান থেকে একটা লাইন তৈরি করছো, লাইনটা আর এই দিকে যাবা না, এই লাইনটাকে এখানে নিবা, তাহলে এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে, তাহলে নিউ লাইন তৈরি হয়ে যাবে। বুঝছো? তাহলে তুমি কি বুঝলাম? বুঝতে হইলো যে কোনো একটা নিউ লাইন তৈরি করার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? বুঝতে পারছো এতটুকু? তাহলে এই ট্যাগগুলা এমন হইতে পারে, তোমাদের আসতে পারে, কিরকম আসতে পারে? যে এমসিকিউর মধ্যে নিচের কোনটি এমটি ট্যাগ, নিচের কোনটি
এমটি ট্যাগ বের করো, ওইটা তোমাদের চুজ করার জন্য বলবে। তাহলে এইগুলোর মধ্যে থাকলে তুমি এটা খুঁজে বের করতে কি অসুবিধা হবে? একটা নাম কি ইমেজ, তারপরে কি আছে ইনপুট, তারপরে এইচআর, তারপরে কি আছে ব্রেক। বিআর মানে কি ব্রেক। ওকে ফাইন। তাহলে এরপরে চলো আমরা চলে যাই যে আমাদের আসলে তাহলে এটা শেষ হয়ে গেল, তাই না? এটা শেষ, তারপরে আমরা এটাও শেষ করে ফেললাম, 2 নাম্বারটাও শেষ করে ফেললাম। এখন আমাদের 3 নাম্বার আছে। এখন ওয়েব পেজ এবং ওয়েবসাইট জিনিসটা যে কি এটাই আমরা জানবো। তো চলো আমি এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখো যে এখানে আছে কি যে ওয়েব পেজ। ওয়েব পেজ জিনিসটা কি দেওয়া আগে তুমি প্রথমে লিখবা যে ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়। মানে এটার কাজ কি? এদিকে লক্ষ্য করো যে বললাম যে ওয়েব পেজটা, এই ওয়েব পেজটা এক ধরনের ডকুমেন্ট। এর সাহায্যে আমরা অনেকগুলা যদি আমাদের কাছে অনেকগুলা যদি ওয়েব পেজ থাকে, তাহলে এই ওয়েব পেজের সাহায্যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। কথা কি বুঝছো? তাহলে তুমি এভাবে লিখতে পারো যে অনেকগুলো বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। আর এটা একটা ওয়েব পেজটা হলো এক ধরনের ডকুমেন্ট। ওয়েব পেজটা কি? এক ধরনের ডকুমেন্ট। আর ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট তুমি লিখবা যে ওয়েবসাইট হলো একাধিক ওয়েব পেজের সমষ্টি। একাধিক ওয়েব পেজের সমষ্টি। এইটাই হলো তোমার ওয়েবসাইট। তোমাকে যদি কোশ্চেন করে 1 মার্কের জন্য যে ওয়েব পেজ কি বা ওয়েবসাইট কি, তাহলে এই সংজ্ঞাগুলো দিবা যে ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়। আর ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি যে অনেকগুলো তোমার কাছে যদি অনেকগুলো ওয়েব পেজ থাকে, এই ওয়েব পেজের সাহায্যে তুমি কি করতে পারবা? ওয়েবসাইট তৈরি করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এগুলো তো তোমরা জানলা। এখন আমাদের চলে যাই আমরা এই স্ট্যাটিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, এটা 2 মার্কের জন্য আসে। বলতে গেলে তুমি যে এখান থেকে স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুইটা মার্ক যদি তুমি নিতে চাও, তাহলে এটা তোমার জানাই লাগবে। তাই আমি এই স্ট্যাটিক এবং ডাইনামিকের আনসারটা লিখে দিচ্ছি। দেখো, এটা কি তুলছো? স্যার, এটা তুলো সবাই। এখন আসি আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক।
যেটা বললাম এটা হলো যে ওয়েবসাইটের মানের পরিবর্তন হয় না, কি হয় না, মানের পরিবর্তন হয় না এবং মডিফাই করা যায় না, তাকে কি বলে, স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর যে ওয়েবসাইটের মানের পরিবর্তন করা যায় এবং মডিফাই করা যায় তাকে কি বলে, ডাইনামিক ওয়েবসাইট বলে। বুঝছো? তাহলে দুইটা কিন্তু দুই জিনিস, একটা ডাইনামিক, তোমরা মোবাইলে দেখবা যে তোমাদের কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো কি করা যায় না, মানে তোমার আনইনস্টল করতে পারবা না, এটা লাইব্রেরি অ্যাপস, কথা বুঝছো, যেটা মানে স্ট্যাটিক আর কি, এটার পরিবর্তন করতে পারবা না। আর যেটা নাকি তোমার তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করো আবার আনইনস্টল করা যায়, এগুলোরে বলা হয় ডাইনামিক অ্যাপস, কথা বুঝছো, এগুলো তুমি পরিবর্তন করতে পারতেছো। সো দ্যাটস ওয়াই এগুলারে কি বলে, ডাইনামিক। আর যেটা তোমার স্ট্যাটিক, এটা কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এখন এরকম ভাবে কতগুলো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট যেগুলো তোমার পরিবর্তন করা যায়। সাপোজ দেখো তোমাদের কলেজের কিন্তু ওয়েবসাইট আছে, দেখবা এই ওয়েবসাইটের মধ্যে তোমার রোল নেম, তারপরে যে আরো অন্যান্য জিনিস যদি কারেকশন করার দরকার হয় তাহলে কিন্তু তুমি কারেকশন করতে পারো, কথা কি বুঝছো? তাহলে এই যে তোমার পরিবর্তন করা যায় এবং তোমার এটাকে মডিফাই করা যায়, তাহলে এই জন্য এটাকে কি বলে, মানে ডাইনামিক বলে। এই জন্য এটাকে কি বলে, ডাইনামিক, ঠিক আছে? তাহলে ডাইনামিক বিষয়টা কি বুঝতে পারছো? ওকে ফাইন। এখন দেখো এই স্ট্যাটিক ওয়েবসাইটে যে পেজগুলো থাকবে, এই পেজগুলো কি করা যায়, মানে পেজগুলো লোড হইতে সময় কম লাগে। স্ট্যাটিক ওয়েবসাইটে পেজগুলো যদি লোড হয়, মানে সাপোজ মনে করো যে তুমি এখানে ইউজার সংখ্যা কম, তাহলে কি পেজগুলো লোড হইতে সময় আমার কম লাগবে না? আর যদি ইউজার বেশি হয়ে যায় তাহলে পেজগুলো লোড হইতে সময় বেশি লাগবে। তো এইটাই বলছে যে স্ট্যাটিক ওয়েবসাইটে এখানে লিখে যাও যে পেজগুলো লোড হতে সময় কম লাগে, আর এখানে পেজগুলো লোড হইতে সময় বেশি লাগে। পেজগুলো লোড হতে সময় কি লাগে, বেশি লাগে, ঠিক আছে? আচ্ছা, আর এই জিনিসটা হলো তোমার দামে সস্তা, এই স্ট্যাটিক ওয়েবসাইটটা দামে সস্তা, এটা লিখে নাও যে দামে সস্তা। আর এটা কি ব্যয়বহুল, এটা কি ব্যয়বহুল, বুঝতে পারলাম? তাহলে দুই রকম। তাহলে এই তিনটা লিখলে তুমি কত মার্ক পেয়ে যাবা, 2 মার্ক পেয়ে যাবা। এই তিনটা লিখলে কয় মার্ক পাইবা, 2 মার্ক। বুঝছো? এটা তুলো, যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা তুলে ফেলো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে এখন তুমি কি কাজ করবা, এখান থেকে সাপোজ মনে করো যে আরেকটা জিনিস আছে যে ইউআরএল কি, এখান থেকে কি আছে, ইউআরএল কি। ইউআরএল জিনিসটা কি এটা তোমাদেরকে বলে দেই যে ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হলো মানে পুরো একটা ওয়েবসাইটের একক ঠিকানাকে ইউআরএল বলা হয়। এটা তুলছো, এটা তুলো না কেন, তাড়াতাড়ি তুলো, হ্যাঁ এটা তুলো, তোমার খাতা কই, হ্যাঁ একটা পেজ দাও, এই কি যেন নাম বলছিলাম, সানি। আচ্ছা তাহলে আমি ওইটা লিখে দিই, তুমি লেখো না কেন, স্ট্যাটিক এবং ডাইনামিক কথা, এই যে এতে আছে অলরেডি, এই তিনটা লিখতে হবে, আর লেখার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে কাজটা করবো আমরা, যে এখানে ইউআরএল এর ফুল মিনিংটা লিখে ফেলো। কত 5, এখান থেকে আমরা 5 এ সলভ করলে যে ইউআরএল দ্যাট মিন্স কি, ইউনিফর্ম রিসোর্স, এটাকে আবার ইউনিভার্সাল বলা হয়। তুমি ইউনিভার্সাল দিলেও হবে, ইউনিফর্ম দিলেও হবে। রিসোর্স লোকেটর, ঠিক আছে? আচ্ছা তারপরে এটাকে লিখবা যে ওয়েবসাইটের একক ঠিকানাকে কি বলে, ইউআরএল বলে। ওয়েবসাইটের একক ঠিকানা লিখে নাও যে ওয়েবসাইট এর একক ঠিকানাকে কি বলে, ইউআরএল বলে, ঠিক আছে? তারপরে আরেকটা আছে আইপি অ্যাড্রেসের সংখ্যা, তো তোমরা লিখছই,
আইপি অ্যাড্রেস লিখছো না? আইপি অ্যাড্রেস লিখে ফেলছো। আগে লিখতে আইপি অ্যাড্রেস কি ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। ইন্টারনেটে মানে ইন্টারনেটের সাথে যে কোনো ডিভাইস যদি সংযুক্ত থাকে তাহলে এর ইউনিক আলাদা একটা আইপি অ্যাড্রেস থাকে। কথা বুঝছো? বা ঠিকানা থাকে, ওই ঠিকানাটারই আইপি অ্যাড্রেস বলা হয়। যেমন আইপি অ্যাড্রেস আমি আরেকটু কথা বলে দিই। আইপি অ্যাড্রেস আসলে দুই ধরনের হয়। তাহলে আইপি ভার্সন 4 আরেকটা আছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন কত? 4 আরেকটা কি? আইপি ভার্সন 6। তাহলে এই দুইটা জিনিস আমি তোমাদেরকে আরেকটু বলে দিই। আইপি ভার্সন 4 কত বিটের হয় এবং আইপি ভার্সন 6 কত বিটের হয়। আইপি ভার্সন 4 হলো তোমার এর লিখো জি স্যার অবশ্যই why not? আচ্ছা এখান থেকে দেখো এই যে তোমার বললাম যে আইপি ভার্সন কত 4, এই 4টা হয় হলো 32 বিটের। যদি কখনো এমসিকিউ এরকম কোশ্চেন আসে যে আইপি ভার্সন 4 কত বিটের, তাহলে কয় বিট লিখবা? 32 বিট। আইপি ভার্সন 4 কত বিটের? 32 বিটের। আইপি ভার্সন 6 এটা কত বিটের? 128 বিটের। মনে থাকবো এই দুইটা থেকে একটা এমসিকিউ আসতে পারে। হ্যাঁ যে আইপি ইন্টারনেট প্রোটোকল, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল তোমার ভার্সন 4 D4, দ্যাট মিন্স কি ভার্সন 4। আর এখানে আইপি ভার্সন 6 অর্থাৎ এটা 128 বিটের হবে। আর এটা কত বিটের হবে? 32 বিটের হবে। এই দুইটার থেকে একটা এমসিকিউ থাকতে পারে। কথা কি বুঝছো? তাহলে এই জিনিসটা তোমাদের হ্যাঁ বলো, বুঝছো কিনা বলো? ওকে, তাহলে এটাও শেষ আমাদের। তাহলে আইপি অ্যাড্রেসটা আমরা এখান থেকে শিখলাম। তারপরে ওয়েবসাইট কাঠামো আছে আমাদের, ঠিক আছে? এই অ্যাট্রিবিউট কাকে বলে এটা পড়াইছি, এটা লিখছো তোমরা আগে 9 নম্বরটা লেখো নাই? মানে কোনো একটা ট্যাগের অতিরিক্ত অংশ বা বৈশিষ্ট্য, একটা ট্যাগের ভিতরে এটা অতিরিক্ত অংশ বা অতিরিক্ত একটা বৈশিষ্ট্য বহন করে বা উপস্থাপন করে, এমন নিয়ন্ত্রণ করাটাকে একটা ট্যাগ ধরে সে নিয়ন্ত্রণ করে, এইটা কি বলা হইতেছে? অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট, বুঝছো? আর ডোমেইন নেম এখন অনেক জনপ্রিয়, মানে তোমার এখান থেকে যে ডোমেইন নেম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমাদের কিভাবে থাকে এটাও বলে দিই। এই প্রশ্ন থাকে হইলো তোমার আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক, এইভাবে থাকবে। তাহলে এই 2 মার্কের জন্য একটু আলোচনা করি আগে। কিভাবে দেখো যে এখান থেকে, আচ্ছা অ্যাট্রিবিউটটা তো বুঝছো নাকি? অ্যাট্রিবিউটের সমস্যা আছে নাই? মানে বললাম যে সাপোজ মনে করো এখান থেকে আমি আরেকটু অ্যাট্রিবিউট উদাহরণ দিই, যে এখানে কি আছে? ইমেজ আছে না? ইমেজ src ইকুয়াল ডাবল কোটেশন url ডাবল কোটেশন এই যে ব্র্যাকেট, এই এখানে তোমার এই অ্যাট্রিবিউট কোনটা? HTML অ্যাট্রিবিউট কোনটা? src, এটা হলো অ্যাট্রিবিউট। এটা কি আছে? অ্যাট্রিবিউট, বুঝছো ব্যাপারটা? মানে এই src মানে সোর্স, src মানে কি? সোর্স। ক্লিয়ার? এই জন্য আমি বলতেছি যে কোনো একটা ট্যাগের ভিতরে সে একটা অতিরিক্ত বৈশিষ্ট্য বহন করে বা উপস্থাপন করার জন্য যে নিয়ন্ত্রণটা করে, এটা হলো তার অ্যাট্রিবিউট। ঠিক আছে? একটা ট্যাগকে নিয়ন্ত্রণ করে, কথা বুঝছো? বা উপস্থাপন করে। এই একটা ট্যাগের যে কার্যপ্রণালী আছে, এই কার্যপ্রণালী ধরে সে কি করবে? উপস্থাপন করে, নিয়ন্ত্রণ করে। এটাকে বলা হচ্ছে কি? অ্যাট্রিবিউট। ক্লিয়ার? আচ্ছা, এটা আসলে ইমেজের ফরম্যাট, এটা পরে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। এখন আরেকটু কথা বলি, এখান থেকে ডোমেইন নেম, এই ডোমেইন নেম জিনিসটা কি? এখন তোমাদেরকে একটা ইউআরএল থেকে ডোমেইন নেম জিনিসটা যে কি এটা আমি শেখাবো তোমাদেরকে। দেখো এখানে এই যে ডোমেইন নেম, তোমাদের কি এরকম একটা কোশ্চেন থাকতে পারে যে আইপি অ্যাড্রেসের তুলনায়, এটা কিন্তু 2 মার্কের জন্য আসে অনুধাবনে, ঠিক আছে? আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম কার্যপ্রণালী ব্যবহার করা সুবিধাজনক ব্যাখ্যা করে, এটা এমন আসবে। তাহলে ব্যাখ্যাটা এরকম হবে যে আইপি অ্যাড্রেস কি হয়? সাংখ্যিক হয়। আইপি অ্যাড্রেস কি হয়? সাংখ্যিক, দ্যাট মিন্স কি? সংখ্যাবাচক। আইপি অ্যাড্রেস কি বাচক হয়? সংখ্যাবাচক। এই প্রশ্নটার মূল সামারি হইলো এইটা। দেখো এই যে তোমার আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসের তুলনায় এই ডোমেইন নেম কেন ব্যবহার করা হয়? দাও এখানে সাপোজ মনে করো 192.168.0.1, এটা একটা কি? আইপি অ্যাড্রেস। এটা কি সংখ্যাবাচক না? তুমি আমাকে বলো। আরেকটা আমি লিখলাম যে ডোমেইন নেম লিখলাম এরকম যে www
এখানে আছে facebook.com। তাহলে তোমরা আমাকে বলো যে এই সংখ্যাবাচকটা মনে রাখা সহজ নাকি এইটা মনে রাখা সহজ? এইটা তুমি কয়টা মনে রাখতে পারবে? ধরো আমি আবার লিখলাম যে www.google.com। এখন google.com তুমি এইগুলা মনে রাখতে পারবে বেশি নাকি এইটা মনে রাখতে পারবে বেশি? অবশ্যই এগুলা যে facebook.com, google.com, yahoo.com এই জিনিসগুলোকে বড় সহজে আইপি অ্যাড্রেসে সহজে মনে রাখার জন্য আমরা ক্যারেক্টার টাইপ ব্যবহার করি। কথা বুঝছো? আইপি অ্যাড্রেসের পরবর্তীতে তুমি যদি এটাকে টেক্সচুয়াল বা ক্যারেক্টার টাইপে ব্যবহার করে সহজ ভাষায় লিখো তখন এটাকে বলা হইতাছে ডোমেইন নেম। এটা কি? ডোমেইন নেম। তাহলে এই আইপি অ্যাড্রেসের তুলনায় আমার কি ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক না? কেন সুবিধাজনক? কারণ এটা হলো সাংখ্যিক মান, এই মানটা মনে রাখা কষ্টকর, যার কারণে আমাদের এই জিনিসটা ব্যবহার করা সুবিধাজনক। বুঝছো? তাহলে এটা দিকে দিলে তুমি 2 মার্ক পেয়ে যাবে যে আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক। এখন আসি আমরা যে এখান থেকে ওয়েবসাইট কাঠামোগুলো দেখো। আমরা শিখবো যে ওয়েবসাইট কাঠামো কত প্রকার ও কি কি। তাহলে ওয়েবসাইট কাঠামো হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এই ওয়েবসাইট কাঠামোগুলো ব্যাখ্যা করব। এখান থেকে একটা কোশ্চেন আসে, ওয়েবসাইট কাঠামো থেকে একটা কোশ্চেন আসবো, এই কোশ্চেনগুলো আমরা শিখবো। তো এর আগে দেখো আমরা যেই কাজটা করব, তাহলে ওয়েবসাইট কাঠামোগুলো লিখে ফেলবো। যে 1 নাম্বার সর্বপ্রথম আচ্ছা এখান থেকে দেখো যে ওয়েবসাইট লিখে ফেলো যে ওয়েবসাইট কাঠামো কত প্রকার? 4 প্রকার। 1 নম্বরে কেউ কি জানো যে ওয়েবসাইট কাঠামো 4 প্রকার কি কি? একটা হলো হায়ারার্কিক্যাল আর কি, যেটাকে বলা হইতেছে ট্রি কাঠামো। কি বলা হয়? ট্রি কাঠামো। তুমি যদি কষ্ট হয় বলতে তাহলে হায়ারার্কিক্যাল না লিখে এই যে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। ট্রি কাঠামো একটা, এটা কিন্তু একটা কাঠামো। আরেকটা আছে তোমার যে ওয়েব লিংক বা তোমার এটাকে আবার নেটওয়ার্ক কাঠামো বলা হয়। কি কাঠামো? নেটওয়ার্ক কাঠামো। ঠিক আছে? আচ্ছা তারপরে 3 নম্বরে কি আছে? যে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। কি আছে? লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। সিকোয়েন্স কাঠামো। আচ্ছা আরেকটা আছে, এটা 4 নাম্বার, যেটা এটাকে বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তোমার 2 বা ততোধিক ওয়েবসাইট কাঠামো যদি একত্রিত হয়ে নতুন কোনো কাঠামো তৈরি করে তখন তাকে কি বলে? হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলে। তাহলে এখানে দেখো কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো। হাইব্রিড কাঠামো। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম যে প্রথম এই বলো ওয়েবসাইট কাঠামো কত প্রকার? 4 প্রকার। কি কি? হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, তারপরে ওয়েবলি বা নেটওয়ার্ক কাঠামো, তারপরে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, তারপরে বিস্তারিত ব্যাখ্যা আমরা জানবো। কথা কি বুঝছো? প্রত্যেকটা কাঠামোর কি জানতে হবে? বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে। তাহলে বিস্তারিত ব্যাখ্যার মধ্যে আমরা প্রথমেই হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোটা জানবো। হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো জিনিসটা কি জানো? এইগুলো আমি মুছে দিলাম। ঠিক আছে, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। প্রথমটা কি লিখছিলাম? দ্বিতীয়টা দেখো ওয়েব লিংক বা নেটওয়ার্ক কাঠামো, 3 নম্বরটা দেখো সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো। ঠিক আছে? তাহলে এই যে আমরা হায়ারার্কিক্যাল কাঠামোর ব্যাখ্যা দিব, তাহলে হায়ারার্কিক্যাল কাঠামোটা এরকম যে এই যে দেখো বা ট্রি কাঠামো, সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো। তাহলে এখানে একটা পিসি আছে, এগুলো পিসি, এগুলো পিসি। ঠিক আছে? আচ্ছা এই যে কাঠামোটা আছে এই কাঠামোটাকে ট্রি কাঠামো বলা হইতেছে। কি কাঠামো? এই স্কুল কলেজ, এই শোনো
এই কাঠামোগুলো আসলে বেশি এই কাঠামোগুলো বেশি ব্যবহৃত হওয়ার কারণ কি, মানে এই কাঠামোটা সবচেয়ে বেশি জনপ্রিয় কেন জানো? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই যে বিশ্ববিদ্যালয়, এগুলোতে সবচেয়ে বেশি এই ওয়েবসাইট কাঠামোটা ব্যবহার করা হয়। কথা বলছো? এইটার আরেকটা চিত্র তোমাদেরকে দিতে পারে। এই চিত্রটা হলো এরকম যে এখানে তোমার হোম পেজ আছে, ঠিক আছে? এই হোম পেজের সাথে আরো অন্যান্য পেজগুলো যুক্ত আছে। হোম পেজের সাথে কি আছে? আরো অন্যান্য পেজগুলো যুক্ত আছে। এটা হলো তোমার হোম পেজ, এটা কি হোম পেজ, এটার সাথে আরো অন্যান্য যুক্ত আছে অন্যান্য পেজগুলো। তাহলে এই যে তোমার কাঠামোটা, এই কাঠামোটা বলা হয়েছে কি হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। আর এই ট্রি কাঠামোটার সিনারিটা এরকম থাকবে। কথা বুঝছো? তাহলে এই যে সংজ্ঞাটা লিখে নাও, যে ওয়েবসাইট কাঠামো প্রতিটি কম্পিউটার গাছের শাখা পোশাকার ন্যায় বিন্যস্ত বা সাজানো তাকে কি বলে? হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। তাহলে আমি এটা লিখে দিই নাকি, যে ওয়েবসাইট কাঠামো প্রতিটি কম্পিউটার গাছে শাখা পোশাকার ন্যায় বিন্যস্ত বা সাজানো তাকে কি বলে? ট্রি কাঠামো বলে। ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। ট্রি কাঠামো, ঠিক আছে? ট্রি কাঠামো বলছে। তাহলে আমাদের এই ট্রি কাঠামোটা শেষ হয়ে গেল। মানে এরকম ধরনের ওয়েবসাইট কাঠামো যদি থাকে, তোমার যদি উদ্দীপকে এরকম চিত্র থাকে, যে উদ্দীপকে উল্লেখিত চিত্রটি কোন ওয়েবসাইট কাঠামো নির্দেশ করে বা কোন ওয়েবসাইট কাঠামোকে তোমার চিহ্নিত করো, এরকম বলতে পারে যে এই ওয়েবসাইট কাঠামোর নাম কি, এটা তোমার জিজ্ঞেস করে তারপরে বলবে এটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো। তখন তোমার এই চিত্র এইগুলো চিত্র থাকলে তুমি বলবা যে এটার নাম হলো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। ক্লিয়ার? বুঝছো? এগুলা আমরা এইটা থেকে সৃজনশীল করানোর সময় এমনি তুমি ধরে ফেলবা, বা বিগত সালে বোর্ড অ্যানালাইসিস গুলো যদি তুমি দেখো, বোর্ড কোয়েশ্চেন গুলো যদি দেখো, তাহলে এই চিত্র দেখলে বুঝে ফেলবা যে এটার নাম হলো একটা ট্রি কাঠামো। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাই, এরপরে কি আছে? নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো। তাহলে এটা একটু মুছে দিলাম আমরা। আচ্ছা, এখন দেখো আমরা যে কাজটা করব, এটা হলো যে নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো। নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো কিভাবে কাজ করে? এই যে নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো। আচ্ছা, এখন এখান থেকে লক্ষ্য করো, এই প্রতিটা কম্পিউটার প্রত্যেকটা পেজের সাথে বা প্রত্যেকটা পেজের সাথে কি বলে, মানে লিংক আকারে থাকে, মানে সংযুক্ত আকারে থাকে। দেখো এখানে একটা কম্পিউটার আছে, হ্যাঁ, বা পেজ আছে, এখানে একটা পেজ আছে, এখানে একটা হোম পেজ আছে, হোম পেজ, ঠিক আছে? এই যে হোম পেজ, এই হোম পেজের সাথে ওর সাথে সংযুক্ত, ওর সাথে সংযুক্ত, এটা এটার সাথে সংযুক্ত, এটা আরেকটা হোম পেজের সাথে এখানে সংযুক্ত, এটার সাথে এটা সংযুক্ত, আবার তোমার এখানে আরেকটা পেজ আছে, এখানে সংযুক্ত, এটাও সংযুক্ত, এটাও সংযুক্ত। তাহলে ধরো তোমার এটা পেজ নাম্বার হলো 1, এটা কি? এটা 1, এটা পেজ নাম্বার 2, ঠিক আছে? এটা পেজ নাম্বার 3, এটা পেজ নাম্বার 4। তাহলে এইটা একটা আরেকটার সাথে দেখো পরস্পর কি আছে? কমিউনিকেট আছে, অর্থাৎ সংযোগ করা আছে। তাহলে এই কাঠামোটাকে বলা হইতেছে নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো। এই কাঠামোটাকে কি বলে? নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো। ঠিক আছে? তাহলে এটা কি বুঝতে অসুবিধা আছে? মেইনলি বুঝছো এটা? আচ্ছা, তাহলে এরপরে আমাদের কি কাঠামোটা আছে বলো তো? এরপরে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো আছে না? তাহলে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোটা কি রকম হয়? এর চিত্রটা কি রকম থাকবে? এটা কিন্তু এইভাবেও থাকতে পারে, আবার দেখো হ্যাঁ এটা এইভাবেই থাকবে। তাহলে এটা হলো আমাদের এই ওয়েব লিংক কাঠামো শেষ। এখন দেখো আমাদের লিনিয়ার কাঠামোটা কি রকম থাকে? লিনিয়ার কাঠামোটা হলো যে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, সিকোয়েন্স কাঠামো। আচ্ছা, এই যে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, এই চুপ, কথা নাই। দেখো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো কিভাবে কাজ হয় এটা আমি তোমাদের একটু বলে দিই। এক নম্বরে কথা হলো যে ওয়েবসাইট কাঠামো, একটু লক্ষ্য করো, এই আমার কথাগুলো শোনো।
যে ওয়েবসাইট কাঠামো কি করে, মানে প্রতিটা কম্পিউটার ক্রমানুসারে সাজানো থাকে বা ক্রমানুসারে সংযুক্ত থাকে। একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটারের সাথে মানে ক্রমানুসারে থাকবে। ক্রমানুবোঝক মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, এভাবে যাবে। যেমন ব্যাপারটা ঠিক এরকম যে এখানে একটা ওয়েবসাইট পেজ আছে, এই যে এখানে একটা পেজ আছে, ঠিক আছে। পরে এখান থেকে এটার সাথে আরেকটা আছে, এটার সাথে আরেকটা আছে। এখন এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। এটা কি 1, এটা কি 2, এটা 3। দেখো একের থেকে কোথায় যাবে 2 এ, 2 এর থেকে কোথায় যাবে 3 এ। নট লাইক দ্যাট 1 2 3, মানে একের থেকে 3 এ যাওয়া যাবে না। একের থেকে কোথায় যাবে না 3 এ যাওয়া যাবে না। কিন্তু 1 থেকে কোথায় যাবা কত 2 এ, 2 থেকে পরে কোথায় 3 এ। আবার তুমি 3 থেকে 2 এ আসতে পারবা, 2 থেকে আবার কিসে আসতে পারবা 1 এ আসতে পারবা। দিস ইজ দা লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, বুঝছো। এটা আবার এইভাবেও থাকতে পারে যে এখানে 1, এখানে তোমার 2, এখানে তোমার 3, ঠিক আছে। তাহলে এই 1 থেকে কোথায় যাবা 2 এ, তাহলে 2 থেকে কোথায় যাবা 3 এ, 3 থেকে কোথায় যাবা আবার 1 এ। মানে এই যে প্রসেসটা, এই প্রসেসটারে বলা হইতেছে কি লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। তুমি সবসময় মনে রাখবা যে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো হলো যে ক্রমানুসারে একটা পেজ অন্য একটা পেজের সাথে কিভাবে থাকবে, ক্রমানুসারে সাজানো থাকবে বা সংযুক্ত থাকবে। কথা বুঝছো। এই কাঠামোটারে বলা হইতেছে কি কাঠামো, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। এখন আসি আমরা যে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। কম্বিনেশন শব্দের অর্থ তো বুঝোই যে দুইটা জিনিস এনে সংমিশ্রণ থাকবে, মানে মিশ্রণ থাকবে আর কি। অর্থাৎ 2 বা ততোধিক ওয়েবসাইট কাঠামো একত্রিত হয়ে যদি নতুন কোনো ওয়েবসাইট কাঠামো তৈরি করে তখন তাকে কি বলে, হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো বলে। তোমরা এখান থেকে দেখো এই হাইব্রিড বা এটা কি তোমরা ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইটটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এই ওয়েবসাইট যদি বুঝো, এখন আমরা হাইব্রিডে চলে যাবো। দেখো হাইব্রিড এরকম থাকবে, হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন। তাহলে হাইব্রিড এরকম এজ লাইক দ্যাট। এখানে তোমার একটা কি আছে, এটা কি কাঠামো বলো তো? এটা তো তোমার লিনিয়ার কাঠামো, তাই না? তাহলে এই লিনিয়ার কাঠামো এখানে যদি তোমার এরকম আরেকটা কাঠামো থাকে, তাহলে এই কাঠামোর নাম কি বলো তো? এই কাঠামোর নাম কি? তাহলে এটা যদি 3 হয় তাহলে এইটা একটা কাঠামো, এটা একটা কাঠামো, তাই না? তাহলে এই দুইটা কাঠামো যদি এখান থেকে সংযোগ করে দাও তাহলে এখানে কয়টা একটা কাঠামো হইল না? তাহলে 2 বা ততোধিক কাঠামো একত্রিত হয়ে যে নতুন কাঠামো তৈরি করে। তাহলে এই যে এই টোটাল কাঠামোটা আছে, এই কাঠামোটারে বলা হইতেছে হাইব্রিড কাঠামো। কথা কি বুঝছো? হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তাহলে আমরা ফাইনালি জানলাম কি এখান থেকে, আমরা এই যে এই টপিক থেকে আমরা জানলাম যে HTML এর পূর্ণ রূপ কি, HTML এর ট্যাগ কত প্রকার ও কি কি, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। তারপরে জানলাম URL কি, আইপি অ্যাড্রেস কি, ওয়েবসাইট কাঠামো কত প্রকার, ওয়েবসাইট কাঠামো 4 প্রকার। এই 4 প্রকারের বিস্তারিত ব্যাখ্যা সহ চিত্র সহ আমরা জানলাম। তারপরে HTML ট্যাগ সমূহ, আমি তোমাদেরকে HTML ট্যাগগুলো লিখে দিছি, HTML ট্যাগগুলো তোমাদেরকে বাসায় তোমরা পড়ছো, ঠিক আছে? যে যতটুকুই পড়ছো এই এতটুকু আবার তোমরা রিপিট করে পড়ে আসবে আর কি। এরপরে দেখো অ্যাট্রিবিউট কাকে বলে দেখলাম, ডোমেইন নেম কাকে বলে এটাও আমরা শিখলাম। তো আমি আগামী নেক্সট ক্লাসে তোমাদের সাথে যেটা ডিসকাস করব এটা হলো, আমি বলে দিই শোনো 1 মিনিট স্যার, একদম মানে এখন গঠন থেকে শুরু করে HTML এর ফরম্যাট এগুলা দিয়ে সরাসরি আমরা আর কি কি জিনিস নিয়ে ব্যাখ্যা করব এটাও আমি বলে দিই। যাও আমরা বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাই যে প্রশ্নগুলো বেশি বেশি আসছে, ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমি বেশি যে জিনিসগুলো জোর দিব তোমাদেরকে শেখার জন্য। এটা হলো এই অধ্যায় থেকে প্রথমত সাব সুপের কাজটা শিখে ফেলতে হবে। সুপ এবং সাব 1 নম্বরে গেল এটা। 2 নম্বরে হলো তোমার লিংকের কাজ শিখতে হবে, তার কাজ লিংক। 3 নম্বরে ইমেজের কাজ শিখতে হবে, ইমেজের কাজ শিখতে হবে। 4 নম্বরে তোমার এখান থেকে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কাজ শিখতে হবে, আনঅর্ডার লিস্টের কাজ শিখতে হবে। আর 6 নম্বরে শিখতে হবে তোমার এখান থেকে টেবিলের কাজ, ঠিক আছে? কিসের কাজ? টেবিল। এই 6টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, বুঝছো? মানে ম্যাথমেটিক্যাল যে কোডিং এর বিষয়গুলো, এই বিষয়গুলো বেশি আসবে। মানে এখান থেকে কোশ্চেন হবে, এখান থেকে তোমার বিস্তারিত জানতে হবে। এই ধাপ অনুসারে আমরা কাজ করব। তাহলে আমরা নেক্সট ক্লাসটা অবশ্যই তোমরা কি করে আসবা,
HTML ট্যাগগুলো পড়ে আসবা, বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমি থিওরিটিক্যাল যেগুলো আসতে পারে বা যেগুলো সম্ভাব্য এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, কথা বুঝছো? তাহলে এই জিনিসগুলো পড়বা বেশি করে। আর আমি অনুধাবনমূলক গুলো তোমাদেরকে কিছুটা বলে দিব যেগুলো তোমরা ইজিলি ভাবে, যেমন এজ লাইক যেটা আজকে বলে দিলাম একটা, যে আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম ব্যবহার করা খুবই সুবিধাজনক, এই বিষয়টা ভালো করে পড়বা। এই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কথা বুঝছো? তারপরে বিভিন্ন প্রকার অ্যাট্রিবিউট সমূহ, HTML অ্যাট্রিবিউট, HTML এলিমেন্ট কি, এই জিনিসগুলো পড়বা। এখন এলিমেন্ট জিনিসটা কি ছিল দেখো, এই ওপেনিং ট্যাগ এবং এই ক্লোজ ট্যাগের ভিতরে যা তুমি দেখো এটাই হলো HTML কন্টেন্ট বলতে পারো এবং এলিমেন্ট, কথা কি বুঝছো? তাহলে এটা কি বলে, এলিমেন্ট বলে HTML। তাহলে এই জিনিসগুলো ভালো করে পড়বা। ওকে স্যার, এটা গেল একটা কথা। আর দ্বিতীয়ত কথা হলো যে এই যে এখান থেকে তোমার যে বিষয়গুলো আমি বললাম, আমি বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বেশি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। কেউ যদি এই টপিকগুলো পারে তাহলে তারা মানে HTML এর প্রবলেম থাকবে না, কারণ HTML থেকে আনসার করা খুবই সহজ। তুমি খালি কোড লিখবা আর টাইপগুলো পড়বা, এছাড়া আর কিছু পড়ার দরকার নাই। এই অধ্যায়টা সবচেয়ে ইজি, মানে তোমাদের যদি কোনো অধ্যায় সবচেয়ে ইজি থাকে তাহলে এই অধ্যায়টাই, আর 2 নম্বর অধ্যায় ইজি। তার মানে এই অধ্যায়গুলো বেশি করে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসে, কথা বুঝছো? গতবার আমি দেখলাম তোমাদেরকে চিত্র আকারে কোনো উদ্দীপক দেয় নাই, তোমাকে লিখে দিছে। তাহলে আমাদের আসলে লিখে আসতে পারে, আবার চিত্রও দিতে পারে। একটা আউটপুট থাকবে, এটার HTML কোড লিখতে হবে, আবার একটা HTML কোড থাকতে পারে, এটার আউটপুটটা তোমাদের লিখতে হবে। তো এইগুলা আস্তে আস্তে বিস্তারিত আমরা জানবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রয়েছে, পরবর্তী ক্লাসে হ্যাঁ আচ্ছা তোমাদের সাথে একটু ডিসকাস আছে, বসো আমি বলে দিই। হ্যাঁ।